সালাম আলাইকুম বন্ধুরা। আজকের গন্তব্য হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুর, তারপর মুজিবনগর। বর্তমানে আছি ঝিনাইদহ গ্রামের ভিতর থেকে, গ্রামের ভেতরের যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে আমরা প্রথমে যাব আলমডাঙ্গা, মানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, তারপর যাব আমরা মেহেরপুর, তারপর মুজিবনগর ডেস্টিনেশন আমাদের। তার মানে আজকে দুইটা জেলা ইনশাল্লাহ ঘোরা হবে। তো এখান থেকে ডিস্টেন্স ম্যাপে দেখাচ্ছে 74 কিলোমিটার। আমরা আছি এখন ঝিনাইদহ, সামনে একটা ব্রিজ পার হওয়ার পরে আমরা ঢুকে যাব কুষ্টিয়াতে। ঠিক আছে, সহজ কথা, এই রোডটা হচ্ছে আলমডাঙ্গার রোড। ওটা গ্রামের ভেতর যথাসম্ভব শহরের যেই জ্যামটা আছে সেটা পার হওয়ার চেষ্টা করবো, মানে ওই জ্যামগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখুন, মোটামুটি হাইওয়ে থেকে অনেকটা দূরে, প্রায় 10-15 কিলোমিটার ভিতরের দিকের যে রাস্তাটা, কত সুন্দর রাস্তা। বাট এই রাস্তার একটা সমস্যা হচ্ছে গিয়ে, যে কোনো সময় গ্রামের বাড়ির ভেতর থেকে কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল যে কোনো কিছু বের হয়ে যেতে পারে। তাই একটু সেফলি টানাটানির চেষ্টা করব। আমরা হাইওয়েটা ইগনোর করে চলার চেষ্টা করতেছি, বাকিটুকু দেখা যাক। এই রাস্তাটা এর আগে আমি একবার গিয়েছিলাম। আপনারা জানেন যে আলমডাঙ্গার সব থেকে বড় একটি হাট আছে, সেটা হচ্ছে বাইক, সেকেন্ড হ্যান্ড বাইকের হাট। সেখান থেকে একটি বাইক ক্রয় করা হয়েছিল এর আগের বার যখন আসছিলাম। ওই দিক থেকে যাওয়া হবে আর কি, চুয়াডাঙ্গার ভেতর দিয়ে, মানে একটু গ্রামের ভেতর দিয়ে। হাইওয়ে রোডটাকে একটু আমরা বাদ দিয়েছি, যথাসম্ভব শর্টকাট রাইড করার চেষ্টা করব। বাট এই রাস্তাগুলোর সৌন্দর্যগুলো উপভোগ না করলেই নয়। ইটখোলায় কাজ চলছে। আজকে আমার সাথে পিলিয়নও আছে। এই প্রথমবার এত বড় একটা রাইড, মানে 80 কিলোমিটারের মতন রাইড পিলিয়ন দিয়ে দিব। দেখি ঘাটটার কীরকম ব্যথা করে। কি করে রাস্তার ধারে পুরুষ মানুষের এই একটা সুবিধা, যে কোনো জায়গায় আমরা আনলোড করতে পারি। কি পরিমাণ লোড হয়েছে গাড়িটা। চলুন চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক। চুয়াডাঙ্গা বাংলাদেশের পশ্চিমে অবস্থিত খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার প্রধান শহর। এটি চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক এবং সবচেয়ে বড় শহর ও জনবহুল স্থান। 1859 সালে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এবং 1772 সালে ব্রিটিশ ভারত ও বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গা শহরে স্থাপিত হয়। চুয়াডাঙ্গা শহরের সাথে সারা দেশের রেলপথে ও সড়ক পথে যোগাযোগ রয়েছে। চুয়াডাঙ্গা শহরের মোট আয়তন 38 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 3,10,000 জন। জনসংখ্যার ভিত্তিতে যা বাংলাদেশের 17তম বৃহত্তম শহর। চুয়াডাঙ্গা জেলার আয়তন 1770.87 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চুয়াডাঙ্গা বাংলাদেশের 54তম জেলা। চুয়াডাঙ্গা জেলার উত্তর পূর্ব দিকে কুষ্টিয়া জেলা, উত্তর পশ্চিমে মেহেরপুর জেলা, দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ঝিনাইদহ জেলা, দক্ষিণে যশোর জেলা এবং পশ্চিমে ভারতের নদিয়া জেলা অবস্থিত। জেলার মূল শহর চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত। এবার চলুন জেনে নেই চুয়াডাঙ্গা জেলার নামকরণ সম্পর্কে, অর্থাৎ কিভাবে নামকরণ চুয়াডাঙ্গা হলো চুয়াডাঙ্গা জেলার। গ্রিক ঐতিহাসিকদের মতে এই এলাকাতেই বিখ্যাত গঙ্গারিডাই বা গঙ্গারিডসি রাজ্য অবস্থিত ছিল। গাঙ্গেয় নামক একটি শহরও এই চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত ছিল বলে শোনা যায়। চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে এখানকার মল্লিক বংশের আদি পুরুষ চুঙ্গ মল্লিকের নামে এই জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে। 1740 খ্রিস্টাব্দের দিকে চুঙ্গ মল্লিক তার স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে ভারতের নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমানার ইটেবাড়ি বা মহারাজপুর গ্রাম থেকে মাথাভাঙ্গা নদীপথে এখানে এসে প্রথম বসতি করেন। 1797 সালের এক রেকর্ডে এই জায়গার নাম চুঙ্গডাঙ্গা উল্লেখ আছে। ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় উচ্চারণের বিকৃতির কারণে বর্তমানে চুয়াডাঙ্গা নামটা এসেছে। চুয়াডাঙ্গা নামকরণের আরও 2টি সম্ভাব্য কারণ হিসেবে প্রচলিত আছে। চুয়া, চয়া, চষা শব্দের অর্থ পরিষ্কার। পরিষ্কারের ডাঙ্গা অর্থেও এইরকম নামকরণ হতে পারে। আবার অনেকের মতে এই অঞ্চলে প্রচুর ইঁদুর ছিল। ইঁদুরকে হিন্দি ভাষায় চুহা বলা হতো। হয়তো চুহাডাঙ্গা শব্দটি সামান্য পরিবর্তিত হয়ে চুয়াডাঙ্গা নামকরণ হয়েছে। চলুন এবার আমরা 1971 সালে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জেনে নেই। স্বাধীনতা যুদ্ধের শুরুতেই সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলা মুক্ত থাকার সুবাদে ও প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হওয়ায় চুয়াডাঙ্গাই হয়ে ওঠে বাংলাদেশের রণাঙ্গনের অন্যতম সংবাদ উৎস। বিদেশি সাংবাদিকদের মাধ্যমে চুয়াডাঙ্গা ডেডলাইন নামে বাংলাদেশের বাস্তব অবস্থা বিশ্বব্যাপী প্রচারিত হওয়ায় চুয়াডাঙ্গা পাকিস্তানি বাহিনীর প্রধান টার্গেটে পরিণত হয়। 3 এপ্রিল চুয়াডাঙ্গার উপর প্রথম বিমান হামলা চালানো হয়। এদিকে 1965 সালে পাক ভারত যুদ্ধের কারণে বন্ধ থাকা
ভারত পাকিস্তানের মধ্যকার রেল যোগাযোগ ব্যবস্থা রেলকর্মীদের অক্লান্ত পরিশ্রমে 6 এপ্রিল চালু হয়। এদিকে 6 এপ্রিল ভোরবেলা পাকিস্তানি বাহিনী যশোর সেনানিবাস থেকে বেরিয়ে বিষয়খালীতে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের ঘাঁটি আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমণ করলে পাকিস্তানি সেনারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে ক্ষিপ্র গতিতে পাকিস্তানি সেনাবাহিনী আকাশ ও জলপথে উভয় দিক থেকে সৈন্য ও অস্ত্রশস্ত্র যশোর সেনানিবাসে আনতে শুরু করে, কিন্তু তখন পাকিস্তানি সেনাকে বাধা দেওয়ার মতো প্রয়োজনীয় অস্ত্র ও জলযান মুক্তিযোদ্ধাদের ছিল না। আবু উসমান চৌধুরী লিখেছেন, বিষয়খালী সংঘর্ষের পর থেকে পাকিস্তানি সেনাবাহিনী ক্ষিপ্রগতিতে ব্যাপকভাবে সৈন্য অস্ত্রশস্ত্র যশোর সেনানিবাসে আনতে শুরু করেন। সে সময় আকাশ ও জলপথ পথে পাকিস্তানি বাহিনীকে বাধা দেওয়ার মতো প্রয়োজনীয় অস্ত্র, বিমান, জলযান কোনোটাই আমাদের ছিল না। অসহায়ের মতন দৈনন্দিন পরিস্থিতি ভারতের সমন্বয়ক অফিসারের কাছে টেলিফোনে জানিয়ে ভারী অস্ত্রের জন্য তাগিদ দেওয়া ছাড়া আমাদের আর কোনো কিছু করণীয় ছিল না। এদিকে দক্ষিণ পশ্চিম রণাঙ্গনে সামরিক অফিসারের শূন্যতা পূরণের জন্য আবু উসমান চৌধুরী 7 এপ্রিল সেক্টর অর্ডারের মাধ্যমে যুদ্ধের ময়দানে অফিসার হিসাবে কাজ করছিলেন। মেহেরপুর মহকুমা প্রশাসক তৌফিকি এলাহি চৌধুরী, ঝিনাইদহের এসডিপি ও মাহবুব আহমদ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যাপক শফিকুল্লাহ এ3 অফিসারকে সরাসরি কমিশন দিয়ে র্যাঙ্ক পরিয়া দেন। 10 এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত ভারতের উপস্থিতিতে 28 জন MPAR এর উপস্থিতিতে এক সভায় অস্থায়ী সরকারের রাজধানী ও শপথ গ্রহণের অনুষ্ঠান বাংলাদেশের মুক্তাঞ্চল চুয়াডাঙ্গায় করার ব্যাপকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। যদিও সিদ্ধান্তটি নিরাপত্তাজনিত কারণে গোপন রাখার চেষ্টা করা হয়, কিন্তু দ্রুতই তা বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়ে যায়, যার ফলশ্রুতিতে পাকিস্তানি বাহিনীর জঙ্গি বিমান চুয়াডাঙ্গার উপর ব্যাপকভাবে হামলা চালাতে শুরু করে। সেই সাথে যশোর সেনানিবাস থেকে শক্তিশালী একটি দল 16 এপ্রিল চুয়াডাঙ্গা প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে অনেক লোককে হত্যা করে শহর দখল করে নেয়। দ্রুতই দক্ষিণ পশ্চিমাঞ্চলের রণাঙ্গনের সদর দপ্তর চুয়াডাঙ্গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তথ্য মন্ত্রণালয় হতে প্রকাশিত স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের 15 খণ্ডে প্রকাশিত সাক্ষাৎকারে ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেছেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক শপথের জন্য 14 এপ্রিল দিনটি নির্ধারণ করা হয়েছিল। শপথের স্থানের জন্য আমরা চুয়াডাঙ্গা কথার চিন্তা করি, কিন্তু পাক হানাদার বাহিনী সেখানে বিমান থেকে বোমা বর্ষণ শুরু করে। আমরা চুয়াডাঙ্গা রাজধানী করার যে সিদ্ধান্ত নিয়েছিলাম শেষ পর্যন্ত তার গোপন থাকেনি। চুয়াডাঙ্গার কথা বাদ দিয়ে আমরা নতুন স্থানের কথা ভাবতে শুরু করি। 17 এপ্রিল বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এদিনই চুয়াডাঙ্গার PR 4 নং উইংয়ের অধীনে মেহেরপুরের বৈদ্যনাথতলা ও BUPর সন্নিকটে অম্রকুঞ্জে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের ব্যবস্থাপনায় স্বাধীন বাংলার অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে স্বীকৃতি ও সহযোগিতার জন্য আহ্বান জানান। এই ছিল চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। তো চলুন এবার আমরা জেনে নেই চুয়াডাঙ্গা জেলার কিছু দর্শনীয় স্থান, যেখানে চাইলে আপনি বা আপনারা ঘুরে আসতে পারেন বা আপনাদের অবসর সময়টা কাটাতে পারেন। DC ইকো পার্ক, শিবনগর, দামুর হুদা, চুয়াডাঙ্গা। নাটুদহের 8 কবর, মুক্তিযুদ্ধের শহীদ 8 জন বীর মুক্তিযোদ্ধার কবর। কেরু অ্যান্ড কোম্পানি, দর্শনা, যেখানে কেরু উৎপাদন হয় সেটা আপনারা বুঝতে পারছেন নাম অনুযায়ী। 3 গম্বুজ বিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ। গোলদরি শাহী মসজিদ 1006 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অনুমান করা হয় আলমডাঙ্গা উপজেলার গোলদারি গ্রামে। শিবনগর মসজিদ, জামজামি মসজিদ, হাজারদুয়ারি স্কুল, যা দামুরহুদা উপজেলায় স্থাপিত। নীলকুঠি, কার্পাসডাঙ্গা ও গোলদারি। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলের নীলকুঠি হিসাবে ব্যবহৃত হতো। তো এইসব জায়গায় আপনারা চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এবার জেনে নেই কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম যারা এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। সোলাইমান হক জোয়ারদার সেলুন, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা 1। মোজাম্মেল হক, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য। আসহাবুল হক, রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন কুষ্টিয়া 7 আসনের সংসদ সদস্য ছিলেন। মিয়া মোহাম্মদ মনসুর আলী, রাজনীতিবিদ। আলিয়াজগর টগর, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা 2। হারুনুর রশিদ, বীর প্রতীক, খেতাবপ্রাপ্ত শহীদ বীর প্রতীক। আকরাম আহমেদ, বীরুত্তম, খেতাবপ্রাপ্ত বীরুত্তম। খোদা বক্সাই, গীতিকার, সুরকার ও গায়ক, 1991 সালের 21 পদকপ্রাপ্ত। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, প্রখ্যাত সাহিত্যিক, পুরোহিত, দর্পণ প্রণেতা। তো এই ছিল আপনাদের জন্য চুয়াডাঙ্গা জেলার সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস এবং নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস, দর্শনীয় স্থান এবং মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস। তো আলমডাঙ্গার যে বাইক হাট, সেটা নিয়ে একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। বাইক হাটে গিয়ে যে পার্কিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটা যেই পরিমাণ গাড়ি পার্কিং থাকে, মানে এটা বলে বোঝানো যাবে না। অনেক বড় পার্কিং এরিয়া এটা, এবং তাদের পার্কিং ডিস্ট্রিবিউশন খুবই সুন্দর। হাত পুরো জাম লেগে গেছে, পুরো ঝিনঝিন ধরে গেছে। সাইডে ট্রেনের ব্রিজ, এই ব্রিজটার নিচে যে নদী, এটার পানিই তো নাই রে ভাই, কি নদী জানি না নাম।
বদ্ধভূমি 71-এর বদ্ধভূমি আছে এখানে। এখানে যুদ্ধ কিন্তু খুব ভালোভাবে সংগঠিত হয়েছিল, মানে যুদ্ধের সময় 71-এর সময় যে বর্ডারের কাছাকাছি এলাকাগুলোতে বেশি চাপ ছিল। এদিকে পশুর হাট আছে তো এই কারণে একটু চাপটা বেশি। আমাদের ডান পাশে কিন্তু রেল লাইনটা। আমরা আলমডাঙ্গা হয়ে এখন চুয়াডাঙ্গা শহরটাকে ক্রস করে ফেলছি। চুয়াডাঙ্গা শহরটা আমরা সাইডে রেখে গ্রামের ভেতর দিয়ে রাস্তার দিক দিয়ে যাচ্ছি। শহরটার ভিতরে যাই নাই, বাট গ্রামের ভিতরে আসছে যে একটা ব্যাপার লক্ষ্য করলাম, গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। কারণ প্রচুর পরিমাণ লোকাল যেই যানবাহনগুলো সেগুলো আছে এবং প্রচুর পরিমাণ কি বলে ওইটা, ওই অটো বা ভ্যান এগুলো। সো গাড়ি টানতে খুব কষ্ট হচ্ছে। তার উপরে আবার কতক্ষণ পর পর বাজার এবং মানুষের এইরকম টাইপ গাড়ি টাড়ি খুব ঝামেলা হচ্ছে। সেখানে টানতেও পারতেছি না, আবার একবারে বসে থাকতেও পারতেছি না। তো মোটামুটি আস্তে ধীরেই যাচ্ছি। সো আমাদের চুয়াডাঙ্গা রোড ট্যুর এতটুকুই। আমরা গাংনির দিকে আছি, ঠিক আছে। সো চুয়াডাঙ্গার আপনারা আসলে বদ্ধভূমিটা দেখতে পাবেন। আলমডাঙ্গায় বদ্ধভূমি আছে একটা 71-এর, সেটা দেখে নিতে পারেন। তারপর আলমডাঙ্গার যে ট্রেন স্টেশনটা আছে সেটাও দেখে নিতে পারেন। তো আমাদের চুয়াডাঙ্গার রোড ট্যুর এতটুকুই থাক। ঠিক না, অনেক কথা বললাম। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আশা করি ভাল লাগলে অবশ্যই একটু আপনাদের সাপোর্ট প্রয়োজন আছে, ঠিক আছে। আর আপনাদের সাপোর্টটাই হলো সাবস্ক্রাইব, এবং যদি কোনো গতানুগতিক পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভুল ত্রুটি তো থাকবেই, তারপরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। চুয়াডাঙ্গা পর্ব এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।